হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা 2022-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে আমি তোমাদের 100% কমনযোগ্য বড় প্রশ্নর সাজেশান নিয়ে আলোচনা করব অধ্যায় ভিত্তিক। অর্থাৎ প্রথম অধ্যায় থেকে তোমাদের কটা বড় প্রশ্ন, কি বড় প্রশ্ন পড়তে হবে সেগুলো, দ্বিতীয় অধ্যায় থেকে এইভাবে আমি অধ্যায় ভিত্তিক সাজেশান নিয়ে আলোচনা করব এবং শেষে আলোচনা করে দেব যে কিভাবে তোমরা এখন পড়াশোনা করলে, এখন থেকেও যদি পড়াশোনা করো, যখন ভিডিওটা দেখছো এখন থেকেও পড়াশোনা করলে তোমরা কিভাবে 80% থেকে 90% নম্বর পেতে পারো। ভালো করে তার জন্য সম্পূর্ণ ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। প্রথমে সাজেশানগুলো দেখে নাও। প্রথম অধ্যায় থেকে যেসব প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, আরেকটা কথা বলে রাখি যে এখান থেকে কিন্তু কোনো প্রশ্ন বাদ দেওয়ার নেই। ঠিক আছে, যে আমি প্রথম দুটো প্রশ্ন পড়ে গেলাম, তৃতীয় প্রশ্নটা পড়বো না, তাহলে কিন্তু কমন নাও পেতে পারো। আর এমন অনেক তোমরা ইউটিউব চ্যানেল দেখবে যেখানে 10টা 12টা প্রশ্ন আলোচনা করা হচ্ছে টোটাল। সেক্ষেত্রে কী হবে, আমিও এরকম আলোচনা করতে পারি। সেক্ষেত্রে কী হবে, পরীক্ষার হলে যাবে, হলে গিয়ে প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে না। তার থেকে এখন সময় আছে, যে প্রশ্নগুলো আসার খুব চান্স আছে সেই প্রশ্নগুলোই কিন্তু আমি এখানে তোমাদের সামনে তুলে ধরেছি। সময় থাকতে থাকতে এগুলো কিন্তু তৈরি করে নাও। দেখো, প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, প্রথম প্রশ্ন কি, বুদ্ধির সংজ্ঞা লেখো আর সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো। তারপরের প্রশ্ন, আগ্রহ কাকে বলে আর শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব লেখো। কি বললাম, আগ্রহ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, পেশনা কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পেশনার ভূমিকা লেখো। আর তোমরা যদি চ্যানেলে কিন্তু নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের জন্য অনেক ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে যেগুলো তোমরা দেখে নিতে পারবে। আর অধ্যায় 2 থেকে দেখো, অধ্যায় 2 থেকেও আমি তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ 2 অধ্যায়ের 3টে প্রশ্ন সেইগুলো রেখেছি 2022-এর জন্য, যে 3টে প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলো কি, সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা লেখো। তারপরে দ্বিতীয় প্রশ্ন, শিখন কৌশলে স্কিনার বক্সের ভূমিকা কি, সংক্ষেপে স্কিনার বক্সের ভূমিকাটি বর্ণনা করো। তারপরের প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, থর্নডাইকের শিখনের সূত্রগুলি কি কি, শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব লেখো। এবারে 3 নম্বর অধ্যায় তোমরা জানো, 3 নম্বর অধ্যায় হচ্ছে রাশিবিজ্ঞান। ঠিক আছে, এই অধ্যায়টা থেকে তোমাদের কিন্তু অঙ্ক প্র্যাকটিস করতে হবে, গড় এবং মধ্যমান নির্ণয় করা শিখতে হবে, আর আয়তলেখ আর বহুভুজ অঙ্কন করা শিখতে হবে। এই দুটো জিনিস তোমাদের কিন্তু শিখতে হবে। তার জন্য আমি আলাদা একটা ক্লাস করাবো, সেখানে কিন্তু অঙ্ক নিয়ে আলোচনা করব। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন 5 অধ্যায় থেকে, 5 অধ্যায় থেকে দুটো প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি। 1 নম্বর প্রশ্ন, যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি, এই কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। এই দুটো প্রশ্ন এখান থেকে করলে তোমরা কমন পেয়ে যাবে। এবারে 6 নম্বর অধ্যায় থেকেও দুটো প্রশ্ন আমি রেখেছি। খুব বেশি প্রশ্ন কিন্তু আমি সাজেশানে রাখিনি, কিন্তু এর থেকে আবার কাটছাট করলে বা বাদ দিলে কিন্তু চলবে না, আগেও বলেছি। দেখো এখানে কি প্রশ্ন, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি, এই প্রসঙ্গে সপ্ত প্রবাহের ধারণাটি আলোচনা করো। ঠিক আছে, এখানে দুটো প্রশ্ন কিন্তু আলাদা আলাদাভাবেও কিন্তু আসতে পারে। ঠিক আছে, দুটোই গুরুত্বপূর্ণ, ওই জন্য দুটোই 3টে করে আমি স্টার দিয়ে রেখেছি। তারপরে দেখো, মাধ্যমিক শিক্ষা বিষয়ে মুদালিয়ার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, 7 অধ্যায় থেকে যেসব প্রশ্নগুলো তোমাদের করতে হবে, 7 অধ্যায় থেকে 3টে প্রশ্ন তোমাদের করতে হবে। এক হচ্ছে মাধ্যমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। 2 হচ্ছে কারিগরি শিক্ষা কাকে বলে, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা লেখো। 3 নম্বর প্রশ্ন, প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। এবারে 8 নম্বর অধ্যায়, 8 নম্বর অধ্যায় থেকে তোমাদের দুটো প্রশ্ন করতে হবে।
ঠিক আছে। এক হচ্ছে জাতীয় শিক্ষানীতি 1986-র মূল সুপারিশগুলি আলোচনা করো। আরেকটা হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় সম্পর্কে আলোচনা। অপারেশন ব্ল্যাকবোর্ড আর নবোদয় বিদ্যালয় সম্পর্কে আলোচনা। এবারে এই তোমাদের 8 নম্বর অধ্যায় গেল। 9 নম্বর অধ্যায় পরীক্ষা হচ্ছে না। 10 নম্বর অধ্যায়ের সাজেশান আলোচনা করার আগে একটা কথা বলে দিতে চাই, এই 8 নম্বর অধ্যায় পর্যন্ত কিন্তু তোমাদের 8 নম্বরের প্রশ্ন লিখতে হয়, 8 নম্বরের প্রশ্ন। তারপরের অধ্যায়গুলো থেকে কিন্তু 4 নম্বরের প্রশ্ন আসে। এটা কিন্তু তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে যে 10 নম্বর অধ্যায় থেকে কিন্তু 8 নম্বরের প্রশ্ন আসবে না, ঠিক আছে। সেটা লাস্টে আমি বলছি কিভাবে পড়াশোনাটা তোমাদের এগোতে হবে, যে কদিন টাইম আছে। দেখো তার আগে সাজেশানটা একটু দেখে নাও। 10 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করতে হবে তোমাদের, সর্বশিক্ষা অভিযানের 4টি মূল উদ্দেশ্য লেখো। তারপরে সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর 4টি পদক্ষেপ লেখো। আর এখানে আর যে প্রশ্নটা করতে হবে, বয়স্ক শিক্ষা সম্পর্কে তোমাদের কিন্তু জানতে হবে, যে কাকে বলে, তার লক্ষ্য উদ্দেশ্য আর হচ্ছে সমস্যা। এই বয়স্ক শিক্ষা সম্পর্কে এই কটা জিনিস জেনে যেতে হবে। এবারে 11 নম্বর অধ্যায় থেকেও তোমাদের 4 নম্বরেরই প্রশ্ন আসে। এখানে দুটো প্রশ্ন রেখেছি, যে ডেলার কমিশনে শিক্ষার 4টি স্তম্ভ লেখো। এখানে কিন্তু এই প্রশ্নটা 4 নম্বরের বললে তোমাদের ছোট ছোট করে লিখতে হবে এই পয়েন্টগুলো, যে মানুষ হয়ে ওঠার শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা, এইগুলো তোমাদের ছোট ছোট করে লিখতে হবে। আর নয়তো বা এইগুলো কিন্তু আলাদা আলাদা 4 নম্বরে করে প্রশ্ন আসতে পারে, অর্থাৎ এই 4টে যে স্তম্ভ এইগুলো তোমাদের তৈরি করতে হবে 1 পেজ করে, ঠিক আছে, হাফ পেজ করে প্রায় তৈরি করতে হবে। আরেকটা দেখো এখান থেকে, মানুষ হয়ে ওঠার শিক্ষাকে কার্যকর করতে বিদ্যালয়ের ভূমিকা লেখো। এই দুটো প্রশ্ন এখান থেকে। অধ্যায় 12 থেকে যে প্রশ্নগুলো করতে হবে, শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বা অবদান লেখো। আর হচ্ছে কম্পিউটার ভিত্তিক শিক্ষার সুবিধা অসুবিধাগুলি লেখো। এবারে তোমরা কি আগেই বলেছিলাম যে এখন থেকেও যদি ভালো করে পড়াশোনাটা করো তাহলেও 80 থেকে 90% পাওয়া সম্ভব। সেটা কিভাবে? সেটা হচ্ছে সিলেবাস বুঝে পড়তে হবে। তোমাদের টোটাল সিলেবাসটা 4টে গ্রুপে ভাগ করা থাকে। তার মধ্যে কি বলা হচ্ছে, গ্রুপ এ থেকে টোটাল নাম্বার আসে 30 নম্বরের। সেখানে 9টা এমসিকিউ, 5টা এসএকিউ, 2টো 8 নম্বরের বড় প্রশ্ন এবং অধ্যায়গুলো দেখো 1, 2, 3। এবারে গ্রুপ বিতেও ওই নম্বর বিভাজনটা একই, এখানে অধ্যায় 5, 6, 7, 8। গ্রুপ সিতে 10 নম্বর থাকে। এখানে মজার ব্যাপার হচ্ছে একটাই অধ্যায়, গ্রুপ সির একটাই অধ্যায় 10 নম্বর অধ্যায়, অর্থাৎ 10 নম্বর অধ্যায়টা যদি ভালো করে পড়ে নেওয়া যায় তাহলে 10 নম্বর কিন্তু হাতের মুঠোয় থাকছে। এখান থেকে 3টে এমসিকিউ, 3টে এসএকিউ আর একটা 4 নম্বরের বড় প্রশ্ন। গ্রুপ সি থেকেও নম্বর বিভাজন একই, এখানে দুটো অধ্যায় থাকে, 11 নম্বর অধ্যায় এখানে লেখা হয়নি, 11 আর 12 নম্বর অধ্যায়, দুটো অধ্যায় থাকবে, ঠিক আছে। এবারে যেটা এখানে বলার, যে এই গ্রুপ এ আর বি যতটা সিলেবাস আছে এখান থেকে বড় প্রশ্ন 8 নম্বরের আসে, আর এখান থেকে কি 4 নম্বরের প্রশ্ন আসে গ্রুপ সি আর গ্রুপ ডি থেকে। এখান থেকে বড় প্রশ্ন 8 নম্বরে থাকে না, ঠিক আছে। এবারে তোমাদের কিন্তু কিভাবে পড়াশোনাটা করতে হবে, এখানে তোমরা ধরো 3টে অধ্যায় আছে, তো এখানে তোমরা যে কোনো 2টো অধ্যায় প্রথমে ভালো করে তৈরি করে নাও। তারপরে গ্রুপ বি থেকে 2টো অধ্যায় ভালো করে তৈরি করো। তারপরে গ্রুপ সিতে তো একটাই অধ্যায় আছে, তারপরে গ্রুপ ডিতেও তো 2টোই অধ্যায় আছে। এইভাবে বলছি কম কম করে, অর্থাৎ কিছুটা কিছুটা করে কিন্তু একদম তোমরা গ্রুপ এতে সব শেষ করতে গেলে তারপর গ্রুপ বিতে শেষ করলে গ্রুপ সিতে, এইভাবে করো না। বলছি গ্রুপ এ থেকে যদি একটা অধ্যায় কমপ্লিট করো, বড় প্রশ্ন ছোট প্রশ্ন, গ্রুপ বি থেকেও একটা অধ্যায় কমপ্লিট করো, তারপর গ্রুপ সিটা করো, তারপর গ্রুপ ডি থেকে করো, ফের তারপরে আবার যখন করবে গ্রুপ এর একটা অধ্যায় শুরু করো। এই করে করলে কি হবে, সিলেবাসটা তোমার আয়ত্তর মধ্যে থাকবে। আর বড় প্রশ্ন 40 নম্বরের যদি অ্যান্সার করো, সেখানে যদি 40-এ 35ও পাও, ঠিক আছে। আর ছোট প্রশ্ন 40-এর মধ্যে যদি 35টা ঠিক করতে পারো, ঠিক আছে, এসএকিউ এমসিকিউ মিলে 35, 70 হচ্ছে, আর 20 তো প্রজেক্ট স্কুল থেকে দেবে, তাহলে 90 হয়ে যাচ্ছে। আরও আমি 10 বাদ দিচ্ছি, তাও যদি এখন থেকেও পড়াশোনাটা ঠিকঠাক করে করো তাহলে 80% নম্বর পাওয়া যায়। আরেকটা বিষয়, যে এখানে যে সাজেশানগুলো দিলাম সেগুলো তোমরা নোটগুলো জোগাড় করে, বা নোটগুলো যদি নিজেদের কাছে থাকে, যেসব টিচাররা লিখিয়েছেন তোমরা যেখানে পড়তে চাও সেই টিচাররা যেসব নোটগুলো লিখিয়েছেন সেগুলো পড়ো। আর যদি মনে হয় যে আমার কাছে কোনো একটা নোট নেই, নোট দরকার আছে, তাহলে তোমরা আমার কাছ থেকে পিডিএফ সংগ্রহ করতে পারো নোটে। তার জন্য তোমাদের
পার পিস নোট অর্থাৎ একটা কোশ্চেনের অ্যান্সারের জন্য 30 টাকা করে পেমেন্ট করতে হবে। ধরো তোমার এই প্রশ্নের অ্যান্সারটা দরকার, ঠিক আছে, মানুষ হয়ে ওঠার শিক্ষা কার্যকারী করতে বিদ্যালয়ের ভূমিকা, সেক্ষেত্রে তোমার এক একটা প্রশ্ন 30 টাকা করে পে করতে হবে, অর্থাৎ পেমেন্ট করতে হবে ফোনপে বা গুগল পে বা আর যেসব অনলাইন মাধ্যমগুলো আছে, ঠিক আছে। আর তার জন্য কি করতে হবে, এই নম্বরে যোগাযোগ করতে হবে 9123005218। যেসব ছাত্রছাত্রীর নোট দরকার আছে তারা এই নম্বরে যোগাযোগ করে নোট কালেক্ট করতে পারবে, 9123005218। তার জন্য কি করতে হবে, প্রত্যেক নোট পিছু তোমাদের 30 টাকা করে পেমেন্ট করতে হবে। এছাড়া তোমরা ডেসক্রিপশান বক্সে তোমরা একটা লিঙ্ক পাবে, সেখানে আমি তোমাদের জন্য এই ক্লাস 12-এর 2022-এর যেসব ক্লাসগুলো আছে অর্থাৎ ভিডিওগুলো আছে তার একটা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। সেখান থেকে তোমরা ভিডিও দেখে দেখে ফ্রিতে লিখে নিতে পারো। আর যদি মনে হয় না আমাদের নোট পিডিএফ আকারে দরকার আছে, তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করে আর 30 টাকা করে পার পিস নোট পেমেন্ট করে তোমরা নোট সংগ্রহ করতে পারো। আরেকটা কথা, এখানে ধরো তোমার একটা অধ্যায়ের এসিকিউ এমসিকিউ দরকার, সেক্ষেত্রেও তুমি 30 টাকা দিয়ে একটা সম্পূর্ণ অধ্যায়ের অর্থাৎ 1 নম্বর অধ্যায় বা 2 নম্বর অধ্যায়ের এসিকিউ এমসিকিউ সংগ্রহ করতে পারো। ভিডিওটা অতি অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে নেবে। আর এখান থেকে যেসব প্রশ্নগুলো তোমাদের দেয়া হলো খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটা প্রশ্ন ভালো করে তোমরা পড়ে লেখা প্র্যাকটিস করো, কারণ পরীক্ষার সময় দেখবে লেখা যদি প্র্যাকটিস না করো এখন থেকে খুব সমস্যায় পড়বে।